ভিশন এডুকেশনের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে মূলত আমরা সায়েন্স বেসড কিছু প্রশ্নের আলোচনা আজকে আমরা করব। দেখব কেমন ধরনের বিজ্ঞানের প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য আসতে পারে, সেটা আমরা দেখব। তোমরা জানোই বিগত বেশ কিছু পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা সায়েন্স বেসড প্রশ্ন বেশ অনেক আসছে, বেশ ভালোই আসছে, 13টা 14টা 15টা করে প্রশ্ন আসছে। আমাদের সায়েন্স বেসড প্রশ্নের মধ্যে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যার পাঠগুলো থেকে থাকে। একটু যদি সজাগভাবে প্রশ্নগুলো পড়া যায় তাহলে কিন্তু যে কমন প্রশ্নগুলো আসছে সেইগুলোর মধ্যে থেকেই প্রশ্ন আসছে। আমি আজকে তোমাদের জন্য কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি। বিগত বছরের প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, একদম ভেরি রিসেন্ট 2023 সাল লেডি কনস্টেবল প্রিলি হয়েছিল, মেন হয়েছিল। আমাদের এখান থেকে বহু ছাত্রছাত্রী, মানে ছাত্রীই বলবো, লেডি কনস্টেবল যেহেতু, তারা সফল হয়ে চাকরি জীবনে প্রবেশ করেছে, চাকরি করছে। সেই ইয়ারেরই প্রশ্নটা কেমন ছিল বা কতটা সহজ ছিল, কতটা শক্ত ছিল, কেমন প্রশ্ন ছিল, সেইগুলোকে আজকে আমরা জানার চেষ্টা করব বা দেখব, এবং প্রতিটা প্রশ্নের একটু ডিটেলড আলোচনা আমি তোমাদের সাথে করে দেব। কেমন ভাবে তোমরা পড়বে, সায়েন্স কেমন ভাবে পড়া উচিত। অনেকেই ভীতি থাকে, অঙ্কের মতন সায়েন্সেও ভীতি থাকে, প্রশ্ন বারবার পড়ো, প্রশ্ন মনে থাকে না, প্রশ্ন কেমন হবে, এগুলো একটা টেনশন কাজ করে। তো সেইগুলো নিয়ে আজকে আমি বেশ কিছু প্রশ্ন তৈরি করেছি। সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি পরপর প্রেজেন্ট করব, লিখব, একটু বোঝাবো, একটু দেখব এবং প্রশ্নগুলো শুরু করব। তো শুরু করছি আজকের প্রশ্নপত্র। প্রশ্ন এবং উত্তর সবই আলোচনা হবে, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, পুরো ভিডিওটাই দেখো, পুরো প্রশ্নটাই দেখো। যদি কোনো প্রশ্নর মধ্যে কোনো তোমাদের জানানোর ব্যাপার থাকে তো কমেন্ট সেকশনে সেটা তোমরা জানাবে, তাহলেই জানতে পারবো তোমাদের কিছু যদি জানার থাকে। ঠিক আছে, তো আমরা এগোচ্ছি, তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন। একদম প্রথম প্রশ্ন, এটা কিন্তু একদম পরীক্ষায় যেটা এসেছে সেখান থেকেই তুলে দেওয়া প্রশ্ন। সাজেস্টিভ প্রশ্ন পরবর্তী সময় অবশ্যই আলোচনা করব, কিন্তু আজকে যেহেতু দেখতেই পাচ্ছ প্রিলিমস এর এক্সামে লেডি কনস্টেবলের 23 সালের একটা প্রশ্ন আমরা নিয়ে এসেছি। প্রশ্নটার গুরুত্বটা বুঝতে হবে। প্রশ্নটা দেখো, প্রথমে কি বলেছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া। এটুকু শুনলেই আমাদের মুখস্থ উত্তর সবার। নিউটনের সূত্র, তৃতীয় সূত্র, সবার উত্তর কিন্তু মুখস্থ। প্রথম এবং দ্বিতীয় সূত্র থেকে দেখো প্রশ্ন দিতে পারতো, কিন্তু দেখো প্রশ্নটা কতটাই সহজ, যেটা ছোটবেলা থেকে সবাইকার একটা সূত্রই মনে থাকে, সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। কারণ প্রথম এবং দ্বিতীয় সূত্রটা মনে থাকে না, তবুও আমরা প্রথম এবং দ্বিতীয় সূত্রটা আলোচনা আজকে করে নেব। নিউটনের প্রথম সূত্র কি বলে? নিউটনের প্রথম সূত্র কি বলে না, বাইরে থেকে যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ না হয় তাহলে যে বস্তু যেখানে ছিল সেখানেই থাকবে, যে বস্তু অচল অর্থাৎ জড় বস্তু সেখানেই থাকবে, যে বস্তু সচল সে ঘুরতেই থাকবে। যেরকম পৃথিবী সূর্যের চারিদিকেই ঘুরে যাচ্ছে, আজকে যদি পৃথিবীর গায়ে এসে কেউ ধাক্কা মারে সূর্যের কক্ষপথ থেকে হয়তো বেরিয়ে যেতে পারে। তাহলে এটা আমাদের নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানতে পেরেছিলাম। দ্বিতীয় সূত্র আমাদের কি বলে, নিউটনের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর যে প্রযুক্ত বল হয় তার সমানুপাতিক হিসেবে পরিবর্তন হয়। তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। তাহলে এর উত্তরটা আগে দাগ দিয়ে দিই আমরা। এটি হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের একটি এক্সাম্পল। ঠিক আছে, তৃতীয় সূত্রের এক্সাম্পল। তিনটে জিনিস আরো মনে রাখতে হবে নিউটনের তিনটে সূত্র থেকে। আমি কিছু জিনিস আমি একটু লিখে দিই তোমাদের। প্রথম হচ্ছে, নিউটন একটা বই লিখেছিলেন, ঠিক আছে, সেই বইটার কি নাম? সম্ভবত 1660 খ্রিস্টাব্দে তিনি একটা বই লিখেছিলেন, প্রিন্সিপিয়া নামক বই। তার বিভিন্ন থিওরিটিক্যাল জিনিস সেখানে লিপিবদ্ধ করেছিলেন। গতিসূত্র, এটাকে আমরা কোন সূত্র? সাধারণত গতিসূত্র বলি, এগুলোকে গতিসূত্র বলা হয়ে থাকে। তিনটে সূত্র থেকে আমরা কি প্রমাণ করতে পারি, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে। দেখো কি হয়, প্রথম প্রশ্ন থেকে দেখো কি বলছে। প্রথম প্রশ্ন, যে যেরকম আছে সে সেরকমই থাকবে, তার মানে জড়তা। জড়তা, জড় বস্তু সম্পর্কে আমাদের একটা ধারণা মেলে। আর কি, দেখো বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে, এই কথাটা আসে না, অর্থাৎ বল, বলের সংজ্ঞা যেটাকে আমরা বলি ফোর্স, তার সংজ্ঞা এটা আমরা জানতে পারি। চতুর্থ, বলে কোনো সূত্র হয় না, কিছু নেই। দ্বিতীয় সূত্র থেকে আমরা কি
বলতে পারি বলের একক, বলের একক সম্পর্কে আমাদের ধারণা হয়। দ্বিতীয় সূত্র থেকে আমাদের এই ধারণাটা হয়। আর একটা কি হয়, ভরবেগ, ভরবেগ সম্পর্কে ধারণা হয়। তৃতীয় সূত্র থেকে নিত্যতা সূত্র, নিত্যতা সূত্র, ভরবেগের নিত্যতা সূত্র সম্পর্কে আমরা অবিনাশিতা সূত্র সম্পর্কে জানতে পারি। অর্থাৎ এই একটা প্রশ্ন থেকে কতগুলো প্রশ্ন দেখো বেরিয়ে এলো, ব্যাপারটা একটু ডেপথ পড়বে। এই একটা প্রশ্ন মুখস্থ করে নিলাম সেটা না, এই রিলেটেড একটা প্রশ্ন দুটো তিনটে চারটে পাঁচটা যতগুলোই হয় কমপ্লিট করে নিলাম, আর জীবনে কখনো ভুলবো না, এরকম ভাবেই আমরা প্রস্তুতিটা রাখবো। তাহলে এই সেকশন থেকে যাই প্রশ্ন পরবর্তী এক্সামে আসতে চাক না কেন, সেটা আমাদের আর কোনো ডাউট থাকবে না। তাহলে প্রথম প্রশ্ন, আশা করি কারোর কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আবার আলোচনা করে দেবো ফার্দার। এখানে একটা এক্সাম্পল হিসেবে আঁকা দেওয়া হয়েছিল। যাই হোক, আমাদের আঁকার পার্টটা অতটাই আসছি না, প্রশ্নটার গুরুত্বটা দেখছি। দ্বিতীয় প্রশ্নতে আমরা চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার সেকেন্ড, বায়োলজির একটা প্রশ্ন এসেছে, পরীক্ষায় এসেছে। কি প্রশ্ন? কোষের সুইসাইডাল ব্যাগ, সুইসাইডালের আগে আমি বাংলা কথাটা লিখে দিই, আত্মঘাতী থলি। ওটাকে ইংরেজি তো সুইসাইডাল, আর বাংলা হচ্ছে আত্মঘাতী থলি। কোষের সুইসাইডাল বা আত্মঘাতী অঙ্গাণু কাকে বলে? তো এখানে আমাদের সেল জানতে হবে। এখানে তো একটা আঁকা দেখানোর চেষ্টা করা হয়েছে, কোষ। এরকমই একটা দেখো, ছোটবেলায় আমরা আঁকতাম, যদি এটাকে আমরা কোষ মনে করি, এটাকে আমরা যদি কোষ মনে করি, তাহলে কোষের মধ্যে আমরা কি পড়েছিলাম? একটা সজীব দেহ বা একটা জীবিত দেহের প্রধান এবং প্রাথমিক একক হচ্ছে সেল বা কোষ। এটা আমরা সবাই জেনেছিলাম। কোষ একটা আবরণ থাকে, তার তিনটে লেয়ার থাকে, বহিস্থ, মধ্যস্থ, অন্তস্থ। গাছ বা উদ্ভিদের ক্ষেত্রে আরো একটা আউটার লেয়ার থাকে, যাকে আমরা কোষ প্রাচীর বলি। কোষ হচ্ছে একটা জীবিত দেহের ইউনিট। আমাদের শরীর, উদ্ভিদের শরীর কোটি কোটি কোষ দ্বারা তৈরি হয়েছে। আমরা এটাও পড়েছি এককোষী প্রাণী। অনেক আগে প্রিমিটিভ যদি আমরা ধরি, একটাই কোষ তার, আমাদের তো কোটি কোটি কোষ, আমরা নব্য জগতের অধিবাসী। কোষের আবার দেখো প্রকারভেদ ছিল, ইউক্যারিওটিক যেরকম আছে এখন, মেসোক্যারিওটিক, প্রোক্যারিওটিক, এরকম কোষের ভাগ ছিল, তাদের মধ্যে পার্থক্য ছিল। তো নব্য কোষ বা আধুনিক কোষ, তার মধ্যে অনেক কোষাঙ্গাণু থাকবে। কোষাঙ্গাণু মানে কোষের মধ্যে আলাদা আলাদা কাজ করবে এমন জিনিস, যেরকম নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, সাইটোপ্লাজম তো এমনিই থাকে, রাইবোজোম, এখানেই আমরা পড়লাম লাইসোজোমের কথা আছে, সেন্ট্রোজোম আছে, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, তারপর হচ্ছে ধরো তুমি প্লাস্টিড, ঠিক আছে, সেন্ট্রোজোম, এরকম আলাদা আলাদা কোষাঙ্গাণু থাকে, তবে তাদের আলাদা আলাদা কাজ। সেন্ট্রোজোম কোষ বিভাজনে সহায়তা করে, রাইবোজোম কোষের মধ্যে থেকে, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলা হয়, কারণ এটিপি অণুর সংশ্লেষ তার মধ্যে হয়ে থাকে, আমরা জানি। তো এর উত্তর কি হবে? এর উত্তরটা আমরা হাইলাইট করে দিই। কোষের আত্মঘাতী থলি হচ্ছে লাইসোজোম। দেখো কত সিম্পল এবং সাধারণ প্রশ্ন, আমরা কত শক্ত শক্ত প্রশ্ন হতে পারে, লাইসোজোম মানে সেন্ট্রোজোম দিয়ে হতে পারে, প্লাস্টিড দিয়ে প্রশ্ন হতে পারে, কিন্তু দেখো সহজ প্রশ্নটাই দিয়েছে, আত্মঘাতী থলি কাকে বলে। তাহলে কোষ কাকে বলে একটু পড়ে নেবে, কোষের সাথে কলা যায়, একসাথেই পড়তে হয়। কোষের অঙ্গাণুগুলোর কি কি কাজ, নিউক্লিয়াসের কি কাজ, মাইটোকন্ড্রিয়ার কি কাজ, সেন্ট্রোজোমের কি কাজ, প্লাস্টিডের কি কাজ। উদ্ভিদ আর প্রাণী কোষের একটা পার্থক্য পাওয়া মানে হয়, ওটা করে নেবে। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্য কি, এটাও অনেক সময় পরীক্ষাতে দিতে চায়। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, যার উত্তর হলো লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি, কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়া, কোষের মস্তিষ্ক নিউক্লিয়াস বলা হয়ে থাকে। এরকম সেপারেট প্রশ্ন। পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। আচ্ছা, এর মাঝেই একটুখানি আমি বলে দিই, আমাদের 16ই সেপ্টেম্বর থেকে ডাব্লিউবিপি, কেপি এবং এসএসসি জিডি যে কোর্সগুলো রয়েছে তার স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তারা অ্যাডমিশন নিতে পারো। তোমরা নিশ্চয়ই জানো আমাদের এখানে আবাসিক সিস্টেম রয়েছে, ক্লাসরুম যেরকম রয়েছে সেরকমই আবাসিক রেসিডেন্সিয়াল কোচিং থেকে পড়াশোনা করা হয়। এবং থেকে পড়াশোনা করতে গেলে তো নিশ্চয়ই বোঝো যে কতটা উপকার হয়, কারণ প্রত্যেক দিন ক্লাস, প্রত্যেক দিন পড়া, আর অন্য কোনো কাজ নেই। তাহলে সেই ক্ষেত্রে পড়াশোনাটা অনেক গভীরতা আসে পড়াশোনার ক্ষেত্রে। দেখতেই পাচ্ছ ছবিগুলোতে, বুঝতেই পারছো আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেটদের যে কতজন আমাদের সাকসেসফুল হয়েছে ইয়ার ওয়াইজ,
এখানে যেরকম যাদের যে সালের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি, লেডি কনস্টেবল আমাদের এখানে সেরকম এখনো দেওয়া হয়নি, কিন্তু বাকি এক্সাম গুলো তুমি দেখতে পাচ্ছ যে সফলতা কিন্তু অনেক বেশি রয়েছে, বিগত 4 বছরে দেখতেই পাচ্ছ রয়েছে। তোমরা যদি মনে করো তো অবশ্যই যোগাযোগ করতে পারো, হেল্পলাইন নাম্বার তো দেওয়াই আছে, সেখানে তোমরা অ্যাডমিশনের জন্য যোগাযোগ করে নেবে। পরের প্রশ্নতে আমরা চলে আসছি, ঠিক আছে? পরবর্তী প্রশ্নতে চলে আসছি, এই ইয়ারেরই প্রশ্ন চলছে। কি জানতে চেয়েছে? শ্বাসমূল, ব্রেথিং রুট। এখানে মনে প্রশ্ন আসছে, মূলের কাজ অর্থাৎ রুটের কাজ নিশ্চয়ই শ্বাস নেওয়া নয়, তাহলে শ্বাসমূল কোথা থেকে এলো? তো মূলের কি কাজ? মাটি থেকে শোষিত জল ও খনিজ লবণকে সংগ্রহ করা, কৈশিক প্রক্রিয়ার মাধ্যমে কালেক্ট করে উদ্ভিদের রান্নাঘর অর্থাৎ পাতাতে পৌঁছে দেওয়া, তার কারণ সেখানে শ্বেতসার তৈরি হবে সূর্যালোকের উপস্থিতিতে এবং বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড যে শোষণ করেছে উদ্ভিদ তার হেল্পে সূর্যালোকের উপস্থিতিতে। তো এখানে মূল কেন ব্রেথিং অর্থাৎ শ্বাসের কাজ করছে, এটা একটা মনে প্রশ্ন আসছে। অনেক এরকম মূল হয় যারা কিন্তু সালোক সংশ্লেষে সাহায্য করে। মূল সাধারণত মাটির নিচে যায়, কারণ এটা জিওট্রপিক, ঠিক আছে? ফটোট্রপিক হচ্ছে কাণ্ড, মূল হচ্ছে জিওট্রপিক, মাটির নিচে যাবে, কারণ জল মাটির নিচে পাওয়া যায়, ওপরে তো পাওয়া যায় না। কিন্তু এই মূলটা একটু ব্যতিক্রম, ছবিতে তোমরা আশা করি দেখতে পাচ্ছ ওপরের দিকে উঠে আসে। তোমরা যদি কখনো কোনো সমুদ্রের তীরবর্তী স্থানে যাও, সেখানে ম্যানগ্রোভ জঙ্গল দেখতে পাও, আমাদের সুন্দরবন এরিয়া যেটা সব থেকে বড় ম্যানগ্রোভ একটা জায়গা, দেখবে গাছগুলো কাদার মধ্যে দাঁড়িয়ে, কাদা কাদা টাইপের জায়গায় দাঁড়িয়ে ওপর দিকে অজস্র রকম খোঁচা খোঁচা মূল বেরিয়ে আছে, যাদের আমরা শ্বাসমূল বলছি। প্রয়োজনের ভিত্তিতে সেই মূলটাকে মাটির নিচে থেকে উপরে উঠে আসতে হয়েছে। এবার মনে প্রশ্ন হচ্ছে কেন? যার কারণ অতিরিক্ত লবণ থাকার কারণে মাটি থেকে যে শোষিত জল সেটা পর্যাপ্ত হচ্ছে না, তখন তাদের মূলগুলো বাতাসে এসে বাতাসের জলীয় বাষ্প থেকে জলটাকে সংগ্রহ করে কাজে লাগাতে চায়। সেই কারণে এই ধরনের একটা ব্যতিক্রম ঘটনা দেখা গেছে। এবার এখানে একটা প্রশ্ন, ভালো করে প্রশ্ন পড়বে, ইদানিং পরীক্ষাতে এটা খুব করছে, আর না কথাটা অ্যাড করে দিচ্ছে। আমি এখানে পড়লাম শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায়, সুন্দরীতে দাগ দিয়ে দিলাম, ভুল হয়ে যাবে। প্রশ্নটা দিয়েছে দেখা যায় না, তাহলে আমাদের উত্তর কি হবে? সুন্দরী, গরান, গেওয়া এগুলো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ, সমুদ্রের তীরবর্তী স্থানে হয়, এদের দেখতে পাওয়া যায়। কচুরিপানা সাধারণত যে কোনো জায়গায়, আমাদের এখানকার পুকুর ডোবা যে কোনো জায়গাতে আমরা ভাসতে দেখেছি, অলরেডি তারা স্বচ্ছ সাধারণ জলে রয়েছে, তাদের সেরকম কোনো ব্যাপারই নেই শ্বাসমূলের। তো এইটা হয়ে যাবে এর উত্তর না থাকার কারণে। ক্লিয়ার? আশা করি পরীক্ষার প্রশ্নে খেয়াল করতে হবে, কিন্তু এটা মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন, নেক্সট প্রশ্নতে আমরা চলে আসছি। চাপ প্রয়োগের ফলে বরফের গলে যাওয়া, খুব ভালো প্রশ্ন, এবং চাপ উঠিয়ে নিলে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাকে কি বলা হয়? তাপের চ্যাপ্টার, তাপ কয় প্রকার, কি কি, তাপ পরিবহন মানে সরি তাপ সঞ্চালন কি কি পদ্ধতিতে হতে পারে, তাপের একক কি, মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, তাপ রিলেটেড বেশ কিছু জিনিস, বাষ্পীভবন, ঘনীভবন, কঠিনীভবন, পুনঃস্থিতিভবন, সংকট উষ্ণতা, এরকম বিভিন্ন রকম প্রশ্ন তাপ রিলেটেড আমাদের আসে বা হয়। সংজ্ঞাগুলো আমাদের পড়তে হয়। আমাদের অনেক সময় মনে হয় এমসিকিউ প্রশ্ন কাকে বলে, কেন পড়বো, সংজ্ঞা কেন পড়বো, এটাই তার এক্সাম্পল, এই প্রশ্নটাই সেই এক্সাম্পল। এই প্রশ্নটাই তার এক্সাম্পল, জিনিসটাকে ওরা লিখে দিয়েছে, অর্থাৎ 2 লাইনের প্রশ্নটাকে ওরা লিখে দিয়েছে, চাপ প্রয়োগের ফলে বরফে গলে যাওয়া, চাপ উঠিয়ে নিলে কঠিন হয়ে যাওয়া, তুমি চয়েস করো অপশন। তার মানে পড়তে কিন্তু একটু বেশি প্রশ্ন নেই, ডিটেল কিন্তু পড়তে হবে। তো আমরা প্রথম কঠিনীভবনটাকে দেখি। কঠিন হয়ে যাওয়া, জল জমে বরফ হয়ে যাওয়া, এটাকেই ভবন মানে একটা পদ্ধতিকে বোঝায়, তাহলে এটাকে কঠিন ভবন বলছে, কঠিনীভবন বলছে। ঘনীভবন, ঘন হয়ে যাওয়া, তার মানে গ্যাসীয় অবস্থা ছিল, সে তরল অবস্থায় চলে এলো, গ্যাস থেকে তরল, ঘনীভবন। বাষ্পীভবন, এটা তো আমরা জানি, পুকুরের জল বাষ্প হয়ে যায়, তাই না, এটা আমরা জানি, তরল অবস্থা থেকে গ্যাস অবস্থা হয়ে যাওয়া।
লিখে দিই, সরি, বাষ্পীভবন হচ্ছে তরল থেকে গ্যাস, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, কঠিন থেকে সরাসরি গ্যাস হয়ে যায়। এও একটা ঘটনা আছে না, আমরা কর্পূর ডাইরেক্ট চলে যায়, হাতের মধ্যে স্পিরিট দিলে ঠান্ডা লাগে ডাইরেক্ট চলে যায়, সেরকম থাকে, কিন্তু মেনলি তরল থেকে গ্যাস। ঘনীভবন গ্যাস থেকে সরি, আবার বাষ্প কেন লিখলাম, গ্যাস থেকে তরল। ওকে, কঠিনীভবন সাধারণত আমরা লিখি তরল থেকেই লিখি, তরল থেকে কঠিন। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে, আগে উত্তর লিখি তারপর একটা এক্সাম্পল দিই। পুনঃশীলী ভবন, পুনঃ আবার, শিলি, শিলি মানে আমরা শৈল, বরফকে বোঝায়, ভবন মানে পদ্ধতি। বরফের দেশে আমরা যখন সাধারণ জুতো পরে যাই তখন পা হড়কে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ বরফের উপর চাপ দিলে বরফ গলে যাচ্ছে, জল হয়ে যাচ্ছে, জলে ফ্রিকশন, ফ্রিকশন মানে বলতে পারো ঘর্ষণ বল, ঠিক আছে, কমে যায়, তো তার ফলে আমরা পড়ে যেতে পারি। কিন্তু বরফ থেকে পা তুলে নিলেই পুনরায় তরল হয়ে যাওয়া বরফ আবার কঠিন বরফ হয়ে যায়। এই ঘটনাটাকে পুনঃশীলী ভবন বলে, প্রথমে গলে যাওয়া পরে আবার কঠিন হয়ে যাওয়া। ভালো প্রশ্ন দিয়েছিল এই প্রশ্নটা, তাপ চ্যাপ্টার থেকে। নেক্সট, নিচের কোনটি সব থেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ? প্রথম হচ্ছে কয়লা, আচ্ছা আগে উত্তরটাই দাগ দিয়ে দিই, উৎকৃষ্ট। প্রথম হচ্ছে কয়লা মানে কার্বন, কয়লা মানে কার্বন, যত ভালো কার্বনের পরিমাণ হবে সে তত ভালো জ্বলবে, অর্থাৎ পার্সেন্টেজ অফ কার্বন যত ইমপ্রুভ থাকবে মানে ভালো থাকবে, সেই কয়লা তত ভালো জ্বলতে থাকবে। আমাদের নাইট কয়লা, বিটুমিনাস কয়লা, পিট কয়লা, অ্যান্থ্রাসাইট কয়লার মধ্যে সব থেকে ভালো অ্যান্থ্রাসাইট কয়লা, আর সব থেকে খারাপ মানে যার মধ্যে কার্বনের পরিমাণ কম, ভালো জ্বলে না, দাহ্য নয়, এইটা তোমরা কমেন্ট বক্সে উত্তরটা দেবে, আমি বলছি না। এর মধ্যে কোন ধরনের কয়লার মধ্যে উৎকৃষ্ট নয়, অর্থাৎ কয়লা সব থেকে খারাপ বলা হয়? ভারতে সব থেকে বেশি কয়লা পাওয়া যায় কোন ধরনের? বিটুমিনাস জাতীয় কয়লা, বিটুমিন তরল একদম পিচ আমরা দেখতে পাই অনেক সময় যায়। যাই হোক, তো সব থেকে উৎকৃষ্ট কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা, একটা সাধারণ প্রশ্নই দিয়েছে এটা। নেক্সট, পরবর্তী প্রশ্ন হচ্ছে বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটি ব্যবহার করা হয়? এখানে একটা বিমানের কাঠামো দেখানোর চেষ্টা করেছে, আমরা অতটা যাব না, মানে ইঞ্জিনিয়ারিং লেভেলে যাচ্ছি না যে কিভাবে তৈরি করা হয়, আমরা এখানে জিনিসগুলোকে দেখছি। আমাদের মানে খুব সহজদ্রব্য জিনিস, যেটা খুব ভালো, জং ধরে না, ভালো মেটাল হিসেবে ব্যবহার করা হয় বড় জিনিস তৈরি করার ক্ষেত্রে, সেটা কি? সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামকে ব্যবহার করা হয় এই এতখানি স্ট্রাকচারটাকে মেনলি তৈরি করতে। তবে এর পাশাপাশি আর একটা সংকর ধাতুকে ব্যবহার করা হয়, তার কি নাম? ডুরালুমিন। এটা কি কি? অ্যালুমিনিয়াম প্লাস কপার, অ্যালুমিনিয়াম এবং তামা এর সংমিশ্রণে একটা সংকর ধাতু তৈরি করা হয় যার নাম ডুরালুমিন, যেটাও কিন্তু বিমানের বেশ কিছু অংশ তৈরি করতে কাজে লাগানো হয়। তবে ম্যাক্সিমাম পার্সেন্টেজ হিসেবে অতখানি লম্বা বিমান অ্যালুমিনিয়ামকেই ব্যবহার করা হয়। কত ভালো প্রশ্ন দেখো। এবং এই ধাতু রিলেটেড প্রশ্নতে তোমাকে একটা ছক পড়তে হবে, যেটাকে বলা হয় সংকর ধাতু, তার লিস্ট, কোন ধাতুর কি ব্যবহার এবং কোথায় পাওয়া যায়, বা কি এই একটা লিস্ট পাওয়া যায়, সেটা তোমাকে পড়তে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট থাকে পরীক্ষার ক্ষেত্রে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত? দেখো, এই ধরনের প্রশ্ন ইদানিং কালে পরীক্ষায় দিচ্ছে, চেনো কাকে কি বলে। তো আমার এখানে কি বলেছে? পটাশিয়াম নাইট্রেট। প্রশ্নটাকে সহজ করে নাও, প্রথম দেখো পটাশিয়াম, পটাশিয়ামের সংকেত কি? সংকেত কোথায় পড়তে হয়? পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিলে, যেখানে সাজানো থাকে কতগুলি পর্যায়, কতগুলি শ্রেণী,
মেন্ডেলিফের পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্র, যেখানে প্রথম লাইনে হাইড্রোজেন বসে আছে, দ্বিতীয়তে হিলিয়াম করে সবাই লেখা থাকে। পরিচিত জিনিসগুলোর সংকেত মনে রাখো, যেমন সোনা, রূপো, প্ল্যাটিনাম, পটাশিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, লোহা, তামা, দস্তা, ঠিক আছে, বোরন, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, ওইদিকে রেডন, জেনন, ক্রিপ্টন। এই যে পরিচিতগুলো আমরা বেশি পড়ি, কারণ 118টা মৌল রয়েছে, সবকটা পড়া তো সম্ভব না, সবকটা সংকেত মনে রাখা সম্ভব না, কমন গুলো থেকেই প্রশ্ন আসবে। তো এটা একটা যৌগ, তার কারণ কি, এর উত্তরটা আগে দিই। এর উত্তরটা আগে দিলাম, KNO3। কে কি বলেছিলাম, পটাশিয়ামের সংকেত। এন মানে কি, নাইট্রোজেন। ও মানে কি, অক্সিজেন। একটা পটাশিয়াম, একটা নাইট্রোজেন, তিনটে অক্সিজেন অণু যুক্ত হয়ে যে একটা নতুন জিনিস বানিয়েছে তাকে আমরা বলি যৌগ। যৌগটার কি নাম, পটাশিয়াম নাইট্রেট। খুব বেশি ব্যবহার এটার হয়, কেন বানাতে গেলাম এটা মনে প্রশ্ন আসছে, বিশেষ কিছু কারণ রয়েছে তার জন্য। সব থেকে বেশি এটার তৈরি হয় বা বেশি কাজে লাগে, দেখতেই পাচ্ছ চিনির মতন দেখতে, সার শিল্পে, অর্থাৎ ফার্টিলাইজার তৈরি করতে। এছাড়াও তোমার কীটনাশক প্রস্তুতিতে, কাঁচ প্রস্তুতিতে, বিভিন্ন রকম ফায়ার ওয়ার্কস অর্থাৎ আতশবাজি তৈরি করার ক্ষেত্রে, কিন্তু মেনলি সার শিল্পে ব্যবহার করা হয়। তো একটা কমন প্রশ্ন তুলে দিয়েছে, সংকেত না জানলে, দেখো কেটা জানলেই উত্তর হয়ে যেত, তো উপস্থিত বুদ্ধি কিন্তু ব্যাপার ছিল। পরের প্রশ্নটায় চলে আসি। ক্ষেত্রী একটা জায়গার নাম, কোথায় অবস্থিত, সম্ভবত গুজরাটের একটা জায়গা, সম্ভবত একটা গুজরাটের জায়গা, না গুজরাট না, সরি ভুল বললাম। রাজস্থানের একটা জায়গা। আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আকরিক লুকিয়ে আছে, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, এই বেল্ট গুলো, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অনেক পরিমাণে আকরিক রয়েছে, যেগুলো উত্তোলন করা হয়, নিষ্কাশিত করা হয় এবং একটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাজে লাগে। তো এখানে তামার খনির কথা বলা হয়েছে, ক্ষেত্রী রাজস্থানে অবস্থিত। তাহলে এর উত্তর কি হলো, এই খনিতে পাওয়া যায় তামা। এটি একটি তামার খনি, পাশে একটা ছবি দেখানো হয়েছে। তামার কালার আমরা সবাই জানি, তাই খনিটার কালারও দেখো কয়লা হলে কালো হতো, সেরকমই লাগছে এইখানে। তাহলে এই প্রশ্নটা দেখো একটা কেমন কমন প্রশ্ন একটা এসেছে। কমন বলবো না, এই ধরনের প্রশ্নগুলো একটু গন্ডগোল হয়। এরকম বলতে পারতো, ক্ষেত্রী খনিটি যেখানে তামা উৎপাদিত হয় কোন রাজ্যে অবস্থিত, প্রশ্নটা ঘুরে যেত। তো কিছু কিছু প্রশ্ন আমাদের ভাবার একটুখানি এদিক ওদিক হয়ে যায়, সেই প্রশ্নগুলো একটু আলাদা বিষয়, কিন্তু ওভারঅল সহজ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন পার্টটা? হরমোন। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। হরমোন এমন একটা জিনিস, এমন একটা এজেন্ট, এমন একটা আমাদের শরীরের একটা বলতে পারো অংশ, যেটা আমাদের শরীরের বিভিন্ন রকম কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। সেটা ঘুম আসা থেকে শুরু করে, উত্তেজিত হওয়া থেকে শুরু করে, হাসি, কান্না, দুঃখ থেকে শুরু করে, দৈহিক বৃদ্ধি, বিভিন্ন সময় বিভিন্ন কার্যকারিতাকে দারুণভাবে নিয়ন্ত্রণ করে। তার নাম হচ্ছে হরমোন। একটা এজেন্টের মতন ভাবতে পারো। এই হরমোনগুলো আসলে আসে থেকে, এটা আমাকে জানতে হবে। গ্রন্থি থেকে। তাহলে আমি এখানে একটুখানি ছোট করে লিখি বিষয়টা। তো প্রথম হচ্ছে গ্রন্থি। গ্রন্থি আমরা কি পড়েছিলাম, গ্ল্যান্ড, ইংরেজিতে বলে গ্ল্যান্ড। দেখো লেখা আছে গ্ল্যান্ড। আমরা পড়েছিলাম না অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি, এরকম পড়েছিলাম। প্রভু গ্রন্থি কাকে বলে, মাস্টার গ্ল্যান্ড, এরকম বিভিন্ন প্রশ্ন পড়েছিলাম। আমাদের শরীরের একটা ছবি দেখানোর চেষ্টা করেছি। আমাদের শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন ইম্পর্টেন্ট গ্রন্থির অবস্থান রয়েছে। প্রতিটা গ্রন্থি কি হরমোন ক্ষরণ করে, আমাদের তার অভাবজনিত রোগ কি হতে পারে, অবশ্যই
বেশি ক্ষরণে রোগ হবে, কম ক্ষরণে রোগ হবে, ব্যালেন্স থাকলে তবেই কোনো রোগ হবে না। তো এটা ছবি দেখিয়ে পড়বে, ভালো মনে থাকবে। আমাদের মস্তিষ্ক থেকে শুরু হয়, মাথা থেকে দুটো মেন গ্রন্থি থাকে, পিটুইটারি গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি। এই দুটো গ্রন্থি আমাদের মস্তিষ্কে থাকে, পিটুইটারি এবং পিনিয়াল। পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয়, অনেক কাজ, অন্য গ্রন্থিরও বিভিন্ন জিনিসকে নিয়ন্ত্রণ করে, সেগুলো তো অবশ্যই ডিটেলসে পড়বে। একটু নিচে নেমে আসবে গলা, গলাতে কি থাকে? থাইরয়েড গ্ল্যান্ড। আমাদের এই প্রশ্নের উত্তরটা আমরা করে নিই আগে। আমাদের প্রশ্নের উত্তর হলো এটার জন্য থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি হচ্ছে থাইরক্সিন হরমোনকে নিয়ন্ত্রণ করে, এবং এই থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ এবং বেশি ক্ষরণের রোগ হয়, সেই রোগের কি নাম তোমরা উত্তর দেবে কমেন্ট বক্সে। কম ক্ষরণে সমস্যা, বেশি ক্ষরণে সমস্যা, চিকিৎসা করতে হয়, ওষুধ খেতে হয়, অনেক রকম সমস্যা আছে, অত ডিটেলে যাচ্ছি না। পিটুইটারি গ্রন্থি, থ্যালামাস, হাইপোথ্যালামাস, থাইরয়েড, এরকম অপশন ছিল, উত্তর হলো থাইরয়েড। একটু নিচে নেবে এসো, বক্ষ, স্টার নাম এই জায়গাটা, বক্ষতে থাকে আমাদের থাইমাস গ্রন্থি। সবার কাজ আছে, কি কাজ পড়তে হবে পরের ডিটেলসে দেখবে। পেটে চলে এসো, অগ্নাশয়, প্যানক্রিয়াস, অ্যাড্রিনাল গ্রন্থি, কিডনি, এবং পুরুষ ও মহিলা হিসেবে তোমার টেস্টিস এবং ওভারিজ। পুরুষ এবং মহিলা, শুক্রাশয় এবং ডিম্বাশয় দুটো আলাদা থাকে পুরুষ মহিলা হিসেবে। সেই হিসেবে আমাদের এটা থাকে। ইস্ট্রোজেন আমরা জানি ক্ষরণ হয়, ইস্ট্রোজেন হরমোন, এগুলো পড়েছি। এর উত্তর হলো আমাদের থাইরয়েড গ্রন্থি। পরের প্রশ্নতে আমরা চলে আসি। পরের প্রশ্নতে আসার আগে আমি একটুখানি বলে দিই, অনলাইন যারা ক্লাস করো, অনলাইন ডাব্লিউবিপি এবং কেপি স্পেশাল ব্যাচে ভর্তি চলছে। অনলাইন ক্লাস গুগল প্লে স্টোরে গিয়ে ভিশন এডুকেশন অ্যাপ তোমরা ইনস্টল করবে। হেল্পলাইন নাম্বার, যদি কোনো সমস্যা হয় অফিসে ফোন করে জানতে পারো। সেখানে কোর্স করানো হয়, 2 রকম কোর্স চলছে। প্রথম কোর্সটা প্র্যাকটিস ব্যাচের জন্য বোধহয় সম্ভবত দেখতেই পাচ্ছ অফার চলছে, এরকম কিছু হবে। এবং ডাব্লিউপি এবং কেপির জন্যও অফার চলছে এবং কোর্স ফিজ লেখা আছে। তোমরা যদি চাও তাহলে প্লে স্টোরে গিয়ে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে কোর্স কালেক্ট করতে পারো। সমস্যার জন্য অফিসের নাম্বারে ফোন করতে পারো। তাহলে আমরা চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নের দিকে। নিচের কোনটি ভূ নিম্নস্থ কাণ্ডের উদাহরণ? আবার নয়, এটা ভালো করে পড়তে হবে। মাটির নিচে কাণ্ড, তো আমরা একটু আগেই বললাম মাটির নিচে না, এটা ফটোট্রপিক, ওপরে যাবে, সূর্যের আলোর দিকে যাবে, কাণ্ড থেকে নোড থেকে পাতা মুকুল বেরোবে, কিন্তু কিছু ব্যতিক্রম থাকে। যে কাণ্ডগুলো মাটির নিচে হয়, ভূ নিম্নস্থ হয়, তাদের মাটির নিচে খুঁড়লে পাওয়া যায়। মনে রাখবো কি করে স্যার? বারবার কনফিউজ হয়ে যায়, বুঝতে পারি না। একটা কথা মনে রাখবে, নোড। আমি এখানে আগে উত্তরটা করে নিই, ফুলকপি আমরা দেখতেই পাই শীতকালে মাটির ওপরে হয়, ফুল কপি, এর লেখাই আছে এটা গাছের কি অংশ? ফুল। তো উত্তর হয়ে গেল। নয় বলেছিল তাই, কারণ এগুলো তিনজনই ভূ নিম্নস্থ। তো এখন আমরা মনে রাখবো কি করে? তাহলে দেখো, আমরা জানি কাণ্ড থেকে গাছ, মানে এখানে গাছ বলতে নতুন গাছ উৎপন্ন হয়। আলু ছোট ছোট করে কাটা হয়, চোখ বলে, চোখ রাখা হয়, মানে ওই ঘাসগুলো, গর্তগুলোকে রাখা হয়, ওখান থেকে নতুন গাছ বেরোবে। একটা বড় আলু থেকে 10 পিস করলো, 10টা গাছ বেরোবে। আলু। ওল, আদা, তারপর ধরো পেঁয়াজ, পেঁয়াজ থেকেও নতুন গাছ বেরোয়। গাজর কিন্তু হবে না, গাজর হয়ে গেল মূল, মূলো হয়ে গেল মূল। যাদের থেকেই জানবে গাছ বেরোচ্ছে, হলুদ, হলুদ থেকেও গাছ বেরোয়। যারাই গাছ বার করছে তারাই কাণ্ড, বাকিরা মূল। তবে মাটির নিচে হয় বাদাম, ছোট ছোট বাদাম, কিন্তু ওটা গাছের ফল, কারণ বাদামটাকে ভেঙে আমরা তো বীজটা খাই, ছোট বীজ, তো বাদাম হয়ে গেল ফল, ফলের বীজ এরকম। তো এগুলো অনেক সময় পরীক্ষায় দেয়, এদের এই পরীক্ষাতেও এসেছিল। তো ভূ নিম্নস্থ কাণ্ডের উদাহরণ কিন্তু এইটা নয়, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট প্রশ্নে চলে আসি। ইম্পর্টেন্ট পার্ট আবার, ভিটামিন, ভীষণ ইম্পর্টেন্ট একটা অংশ। কিসে কোন ভিটামিন থাকে এবং কোন ভিটামিনের অভাবজনিত রোগে কি হয়?
ভিটামিন আমাদের শরীরে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেরকম হরমোন ইম্পর্টেন্ট সেরকম ভিটামিনও ইম্পর্টেন্ট। বিভিন্ন আমাদের শরীর মেরামতির কাজ, বিভিন্ন রকম ডেভেলপমেন্টের কাজে ভিটামিন হেল্প করে। কিন্তু এই ভিটামিনের উৎস হচ্ছে খাবার, এটা একটা মজার জিনিস। বাইরে থেকে আমরা ইনটেক করব, আমরা ভিটামিন পাবো। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন সি, এদের রাসায়নিক নাম কি এগুলো পড়ার জন্য টাস্ক দিলাম। কোন ভিটামিনের কোন রাসায়নিক নাম পরীক্ষাতে দেয়। আমাদের এখানে বলেছে বিজ্ঞানসম্মত নাম কোলো ক্যালসিফেরল, ক্যালসিফেরল এটা দিয়েছে। উত্তর কি হবে? সরি, ভিটামিন ডি সূর্য থেকে পাওয়া যায়, সূর্য রশ্মি থেকে আমরা পেয়ে থাকি। বর্তমান দিনে ভিটামিন ডি এর অভাব হলে, ভিটামিন ডি যার সাথে রিলেটেড ভালো করে মনে রাখো, আমরা জানি অস্থি অর্থাৎ হাড়, তার বেস হচ্ছে ক্যালসিয়াম, এটা আমরা মনে রাখি। ক্যালসিয়াম বলে বাড়াতে, ক্যালসিয়াম খেতে হাড়ের জন্য। ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হচ্ছে অস্থি ক্ষয়, অস্থি ক্যান্সার। তো যেরকম ক্যালসিয়াম ইম্পর্টেন্ট সেরকম ভিটামিন ডিও ইম্পর্টেন্ট। কোনো ডাক্তার যদি প্রেসক্রাইব করে তোমাকে, তোমাকে ভিটামিন ডি ক্যালসিয়াম দেবে হাড়ের জন্য। তো এইগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। ভিটামিন সি আমরা জানি কিসে থাকে, লেবু টক জাতীয় জিনিসে বেশি থাকে ভিটামিন সি। ভিটামিন কে রক্ত তঞ্চনের একটা প্রশ্ন আছে না, আমি জাস্ট একটু ছেড়ে দিচ্ছি এখনই। এখানে এমনি একটা দেয়া হয়েছে, আমি কি বললাম, সমস্ত খাবার শাকসবজি সমস্ত থেকেই আমরা ভিটামিন পেতে পারি, তবে উদ্ভিজ্জ জিনিস থেকে ভিটামিন সব থেকে বেশি পাওয়া যায়, ফল শাকসবজি থেকে। পরের প্রশ্নে চলে আসছি। হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়? আবার একটা প্রশ্ন পেয়ে গেলাম, দাদা তিনটে বোধহয় প্রশ্ন পেলাম এই পরীক্ষায়, যেটা কনফিউজ করার জন্য নয় কথাটা লিখেছে। তাহলে হাইড্রোজেন গ্যাসের ভৌত ধর্ম কি? বর্তমান পরীক্ষার প্যাটার্ন থেকে আমি যেটা বলবো, বিভিন্ন যে মৌল, যৌগ, ধাতু যারা থাকুক না কেন, ভৌত ধর্মটা পড়বে। রাসায়নিক ধর্ম অত ইম্পর্টেন্ট না, রাসায়নিক ধর্ম থেকে অত প্রশ্ন দেয় না, কিন্তু ভৌত ধর্ম থেকে পড়ে। হাইড্রোজেন গ্যাসের যদি ভৌত ধর্ম পড়তে, তাহলে কি বলতে, এটি একটি গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন, অবিষাক্ত গ্যাস। এই জলের থেকে এতটা ভারী, এরকম হতে পারে, বা জলে দ্রাব্য কিনা এরকম হতে পারে প্রশ্ন, সেটা পরের কথা। তাহলে বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, এখানে দেখো নয় বলেছে, হলুদ বর্ণ কথাটা উল্লেখ করে দিয়েছে। তো আমার যদি বর্ণই না থাকে, তাহলে আমি হলুদ পাচ্ছি কোথা থেকে? স্বাদ নেই, গন্ধহীন মিলে গেল, বর্ণহীন তাই হলুদটা বাদ, দাহ্য। হাইড্রোজেন গ্যাস অত্যন্ত হালকা, আগে গ্যাস বেলুনে ব্যবহার করা হতো, কিন্তু দাহ্য হওয়ার কারণে চেঞ্জ করে হিলিয়াম দেওয়া হয় এখন, অত্যধিক আগুন লেগে যায়। তাহলে অবশ্যই এটাও তার ভৌত ধর্ম, দাহ্য, দহনশীল। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচনবাদ, ন্যাচারাল সিলেকশন থিওরি, অর্থাৎ এটা যদি তুমি বলতে চাও মানে কেমন ধরনের এটার বলাটা হবে, সেটা আমি তোমাকে একটুখানি তোমাদের একটু বলি। মানে আমরা যে প্রকৃতিতে বেঁচে থাকা, আচ্ছা উত্তরটা আগে করে দিই। প্রাণী বা উদ্ভিদ যেরকমই বলো, বেঁচে থাকা প্রকৃতিতে, নির্বাচনবাদ, সিলেকশন, ন্যাচারাল সিলেকশন। চার্লস ডারউইনের কথা মনে পড়ে, ওনার একটা ছবি এখানে দেওয়া হয়েছে কেমন দেখতে। এরা দার্শনিক ছিল, এরা কোনো জিনিস নিয়ে খুব ডেপথলি টাইম স্পেন্ড করত। মেন্ডেল, বংশগতি, বংশগতির সূত্র আমরা জানি, মেন্ডেল আমরা দেখেছিলাম সেই ক্ষেত্রে, এবং ল্যামার্কের ক্ষেত্রেও রয়েছে সূত্র। নিউটন তো ফিজিক্সে রয়ে গেল, আমাদের প্রথম প্রশ্নে পড়েছিলাম, তো এর উত্তর হলো তোমার চার্লস ডারউইন। পরবর্তী প্রশ্নতে চলে আসি। কোন একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে, দেখো ফিজিক্সের প্রশ্ন, কোন চ্যাপ্টারের প্রশ্ন? আলো, লাইট, আলোর চ্যাপ্টারের প্রশ্ন। কোন একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে একটু ওপরে উঠে আছে বলে মনে হয়। দেখো একটা ছবির মাধ্যমে দেখানোর, বোঝানোর চেষ্টা করা হয়েছে। এটা আর একটু উদাহরণ দিয়ে, সুইমিং পুলে গেছি, জলটা মনে হচ্ছে বেশি জলই নেই, নেমে পড়লাম, একদম মাথা অব্দি জল চলে এলো, অগভীর লাগছে, দেখে মনেই হচ্ছে না গভীর। একটা বালতিতে একটা লাঠিকে রেখেছি, লাঠিটা ব্যাঁকা মনে হচ্ছে,
বালতির তলটা উপরে উঠে এসেছে, মানে বালতিটাকে বেঁটে মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে, সব কি কারণ? আলো অনেক বড় চ্যাপ্টার, কম সময় তোমাদের এত কিছু বলা সম্ভব না, অনেক বড় চ্যাপ্টার, অনেক কিছু লজিক রয়েছে। একটা যন্ত্র থাকতে হবে অবশ্যই, চোখ, তবে দেখতে পাবো। এমন একটা তরঙ্গ বলতে পারো যে নিজে অদৃশ্য অন্যকে দৃশ্যতা দেয়, তার নাম হচ্ছে আলো। আলোর বেশ কয়েকটা ন্যাচারাল ধর্ম দেখা যায়। যে কোনো জিনিসকে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি, তার কারণ লাইট এসে পড়বে, রিফ্লেক্টেড হবে, ধাক্কা খাবে, এসে আমার চোখে ধরা পড়বে, তবেই দেখতে পাবো। কাঁচ যদি থাকতো ভেদ করে পুরো চলে যেত, দেখতে পেতাম না। অর্থাৎ এসে ধাক্কা খাবে, ফিরে আসবে আমার কাছে, চোখে দেখতে পাবো, দ্যাট ইজ একটা আলোর ধর্ম। তার নাম কি? প্রতিফলন। এটা আলোর একটা সাধারণ ধর্ম, প্রতিফলন, যার ফলে যে কোনো জিনিসকে আমরা দেখতে পাই। বিচ্ছুরণ কি? আলো এলো, কোনো মাধ্যমে প্রবেশ করলো, ধরো বাতাস থেকে জলে বা কোথাও যাচ্ছে, কিছুটা শোষণ হয়ে গেল, বাকিটা চলে গেল, ভেঙে গেল, ছড়িয়ে গেল, তাকে বলে বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ বলা হয়ে থাকে এটাকে। তৃতীয় কি জিনিস? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। মরীচিকা, বালিতে জল নেই তাও মনে হচ্ছে জল, গরমকালে পিচের রাস্তায় মনে হচ্ছে জল। একটা বিশেষ পরিস্থিতিতে অবশ্যই উষ্ণতা একটা গরম জায়গাতেই দেখতে পাওয়া যায়, যেরকম বললাম মরুভূমি, অত্যধিক উষ্ণতায় দিনের বেলায় চকচক করে, জল তো বলার তো ঠিক না, চকচক করে কোনো জিনিস, এবং সেটাকে আমরা জল মনে করি। একটা বিশেষ অ্যাঙ্গেলে লাইটটা রিফ্লেক্টেড হয়। তাহলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মানে কি? আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় সম্পূর্ণ ধাক্কা খেয়ে ফিরে আসার ঘটনাটাকে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। তো শুধু প্রতিফলন আমি একটু ছোট করে যদি আঁকি, তাহলে আমরা এটাকে প্রতিফলনের ঘটনাটাকে কিরম ভাবে এক্সপ্লেনেশন করব। এই 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 এটা অভিলম্ব, আপতন তল, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। এখানে আমার চোখ থাকলে আমরা দেখতে পাবো। প্রতিফলন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আঁকাটা ঠিক উল্টো হয়ে যায়। এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় সম্পূর্ণরূপে আবার ফিরে চলে আসে, এই ঘটনাটাকে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে, যার ফলে হিরে চকচক করে। এর উল্টো আঁকাটা হচ্ছে সাধারণ প্রতিফলন। বিচ্ছুরণ যেটা বললাম, আলোটা ছড়িয়ে যাচ্ছে। প্রতিসরণ, তাহলে এর উত্তর কি হলো? এই ঘটনাটাকে বলা হয় প্রতিসরণ, বিশেষ ঘটনা। আর রাতের আকাশে আলো মানে মিটমিট করে, জলতল উঠে আছে, লাঠিকে মেকা মনে হয়, এই ধরনের বিভিন্ন এক্সাম্পল আছে। ঠিক আছে, অনেক বড় চ্যাপ্টার, এগোচ্ছি। পরের প্রশ্ন, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে কোন রোগটি হয়? কোনখানকার কোন রোগ সেটাকে আগে আমায় জানতে হবে। মেনিনজাইটিস, মস্তিষ্কের রোগ, ব্রঙ্কাইটিস, আচ্ছা কলেরা, পেটের রোগ, এবং এটা ব্যাকটেরিয়া ঘটিত বিভিন্ন বাজে জল, বাজে খাবারের মাধ্যমে কলেরা হতে পারে, এমনকি মহামারীর আকার ধারণ করতে পারে। ফ্যারেঞ্জাইটিস, গলার রোগ, গলার ষড়যন্ত্রতে সমস্যা হয়, কথা বলতে সমস্যা হয়, ফ্যারেঞ্জাইটিস। ব্রঙ্কাইটিস, ফুসফুসের রোগ। তাহলে দূষিত ধোঁয়া যদি যায় ফুসফুসে, তাহলে আমাদের কোন রোগ হবে? ব্রঙ্কাইটিস। তাহলে এর উত্তর কি হলো? ব্রঙ্কাইটিস। ওকে, নেক্সট, সোনার রাসায়নিক চিহ্ন। দেখো আবার একটা রাসায়নিক চিহ্ন চলে এলো। তাহলে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেওয়ার চেষ্টা করছে। সোনা হচ্ছে AU, AG মানে কি? সিলভার, রূপা, AG, এগুলো খুব দিচ্ছে, কমন গুলো পড়ে রাখবে, পরীক্ষায় দিতে পারে। তাহলে অ্যাটমিক নাম্বারও জানতে হবে, 79 হচ্ছে সোনা অ্যাটমিক নাম্বার। নেক্সট, সিজিএস, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, একক পরিমাপের পদ্ধতি। SI স্ট্যান্ডার্ড ইউনিট, MKS মিটার কেজি সেকেন্ড, FPS ফুট পাউন্ড সেকেন্ড। তো সেরকমই সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, সবই ইম্পর্টেন্ট এবং কমন প্রশ্ন এসেছে। দেখো উত্তর হবে কিন্তু জুল। জুল আর আর্গের কনভারসেশন দেয়,
এইগুলো আমরা তাপমাত্রার একক। এটা এখানে আমরা দেখো কি আছে, তাপ, তাপমাত্রার একক। তাপমাত্রা আলাদা জিনিস, তাপ আলাদা জিনিস। তাপের ইংরেজি হচ্ছে হিট, তাপমাত্রা টেম্পারেচার। সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস। ক্যালোরি, আচ্ছা ক্যালোরিটা আলাদা, ফারেনহাইট ডিগ্রি ফারেনহাইট। ক্যালোরিও হচ্ছে তাপের মানে হিটের ইউনিট, এটাও হয়। হ্যাঁ, এসআই পদ্ধতি তাপের একক। ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয়, তো এটাও যায়। এই দুটো কিন্তু তাপমাত্রার ইউনিট, এবং এর সাথে তোমার কেলভিন যুক্ত হয়, যেগুলো যায়। সিজিএস বলেছে, আমরা এটা উত্তর করলাম। পরবর্তী প্রশ্ন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? আগে সবকটা যন্ত্রের কি কাজ জেনে নি। ব্যারোমিটার, সরি, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? বায়ুর চাপ। এই যে হঠাৎ করে ব্যারোমিটারের পারদ নেমে গেল, ঝড় বৃষ্টির সম্ভাবনা, এরকম পড়েছিলাম না, বায়ুর চাপ মাপা হয়। থার্মোমিটার, তাপ কিন্তু নয়, তাপমাত্রা থার্মোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। আচ্ছা, হাইড্রো, ডয়রফল আছে হাইড্রো, তার মানে জল সংক্রান্ত কিছু হবে, হাইড্রোমিটার। হাইড্রো, হাইগ্রো হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ, বাতাসে কতটা আর্দ্রতা রয়েছে, তাকে মাপা হবে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। তো একটু নলেজ রাখলেই কিন্তু উত্তর করা যাবে। আচ্ছা, প্রমাণ চাপ ও তাপমাত্রায় 1 গ্রাম অনুপরিমাণ সব গ্যাসের আয়তন, এর একটাই উত্তর হয়। প্রশ্ন কয়েকটা হয়, মুখস্থ রাখতে পারো, একদম বারবার আসে। 22.4, ইউনিটটা লেখা নেই, ইউনিটটা আমরা লিখে দিই, ও ইউনিট তো দেওয়াই আছে, এইখানে লিখেছিল 22.4 লিটার। 1 গ্রাম অনুপরিমাণ সব গ্যাসের আয়তন। এই গ্যাসের আয়তন সংক্রান্ত চার্লসের সূত্র আছে, বয়েলের সূত্র আছে, এগুলো আমরা জানি। পরের প্রশ্ন, তরল ধাতু কোনটি? এখানে একটা ইমেজ দেখিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে, একদম প্রথম দিকের চ্যাপ্টারের খুব কমন প্রশ্ন। আচ্ছা, এটা এই হিসেবেও কমন, ধাতু কাকে বলে, অধাতু কাকে বলে, ধাতুকল্প কাকে বলে, মৌল থেকে ধাতু আসে, এগুলো কিন্তু জানার বিষয় আছে। এখানে যে নাম দিয়েছে সবকটাই কি ধাতু? সোডিয়াম, রূপো, পারদ, সোনা। সোনা হচ্ছে সব থেকে নমনীয় ধাতু বলা হয়ে থাকে। তো আমাদের এখানে ধাতু সাধারণত তরল হওয়া উচিত নয়, কঠিন হওয়া উচিত, ব্যতিক্রম তরল। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে তোমার পারদ হচ্ছে একটি তরল ধাতু। অধাতু সাধারণত গ্যাস হওয়া উচিত, তরল হলে উত্তর কি হচ্ছে? ব্রোমিন। তরল ধাতু কি, তরল অধাতু কি, সব থেকে তড়িৎ ধনাত্মক মৌল কি, সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল কি, ধাতুকে, কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়, কোন ধাতু জলে ভাসে, সব থেকে কম পৃথিবীতে পাওয়া যায় কোন মৌল, পৃথিবী পৃষ্ঠে সব থেকে বেশি পাওয়া যায় কোন মৌল, কোন ধাতু সর্বাধিক পৃথিবীতে পাওয়া যায়, এই রকম প্রশ্নগুলো এই চ্যাপ্টারটাকে রিলেট করে, যার মধ্যে একটা প্রশ্ন তোমাদের দিয়েছে তরল ধাতু কোনটি দিয়েছিল। তো আমরা 20টা প্রশ্ন আজকে এরকম আলোচনা করলাম। সায়েন্স দেখো ইজি, যদি তুমি একটু ডেপথলি পড়ো, যদি একটু তার গভীরতার সাথে পড়ো, তাহলে দেখো খুব একটা কঠিন না, ইজি উত্তর করতে পারবে। আবার পরবর্তী একটা ক্লাস যদি আসে, তখন আবার আমরা আলোচনা করব পরবর্তী সময় কি কেমন প্রশ্ন আসতে পারে। যে কোনো অ্যাডমিশন রিলেটেড তোমাদের যদি কোয়ারি থাকে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো, অনলাইন অফলাইন ক্লাসরুম আবাসিক যাই হোক না কেন। আমাদের ভিশন এডুকেশনের চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটাকে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি হেল্প হয়ে থাকে কোনো, লাইক করো। যে কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানিও, আমি আবার দেখে নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও যদি হয় আবার দেখা হবে তোমাদের সাথে। পড়াশোনা করতে থাকো, পরিশ্রম করো, এবং যে কোনো কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে WBP পুলিশের এক্সামগুলো সহজেই কিন্তু ক্র্যাক করতে পারবে। একটুখানি ভালো করে ক্লাস করো, পড়াশোনা করো, ইজি হয়ে যাবে বিষয়টা। ওকে, তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। ওকে।